This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনআরসি আতঙ্কের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী পিতৃপুরুষের ভিটে বাংলায়, আর সেই বাসিন্দাকেই এনআরসি নোটিশ অসম সরকারের। 1966 থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে এই উত্তমের বিরুদ্ধে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি না দেখালে তাকে অনুপ্রবেশকারী চিহ্নিত করা হবে। অসম সরকারের অবৈধ অনুপ্রবেশের নোটিশ পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন দিনহাটার বাসিন্দা। রাজ্য সরকার এনআরসি না মানলেও কিভাবে জেলা পুলিশ নোটিশ গ্রহণ করলো সেই প্রশ্নই তুলেছেন উত্তমের আইনজীবী। এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছুটি। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুটি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানকার নাগরিক। যে উনি কোনোদিন আসাম যাননি, কোনো কিছু হয়নি, এবং যেটা দেখা যাচ্ছে 2015-তে হচ্ছে কেস হয়েছে আর 2024-এ নোটিশ এসছে। কত বছর পর? প্রায় 9 বছর পর নোটিশ এলো। জানি না এটা কী ঘটনা। আর সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক ঘটনা, আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে 24/12/2024 সম্ভবত কোচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে, এবং উনি হচ্ছে সেই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে পেয়েছে। যদি না আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে? আপনারা শুনলেন, গোটা বিষয়টা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কারণ এনআরসি আতঙ্কেই এখন দিন কাটছে উত্তম কুমার ব্রজবাসীর। বংশ পরম্পরায় তিনি বাংলায় থাকেন, কিন্তু তারপরেও তাকে এনআরসি নোটিশ অসম সরকারে, এমনকি তার আইনজীবীর তরফ থেকে যেটা দাবি করা হলো সেটা শুনলেন আপনারা শুনলেন, সেটা যে বৈধ কাগজপত্র পাঠানো হচ্ছে, কিন্তু তারপরেও সেটা অসম সরকার অবৈধ বলছেন বা তারা অ্যাকসেপ্ট করছেন না। আর এই নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন দিনহাটার এই বাসিন্দা। সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, এই বিষয়টি জানতে চাইবো, তিনি বংশ পরম্পরায় এই রাজ্যেরই বাসিন্দা, অথচ তাকে রীতিমতো নোটিশ ধরালো অসম সরকার। তিনি যে বৈধ কাগজপত্র দিচ্ছেন সেগুলোও তারা অ্যাকসেপ্ট করছেন না বা বৈধ বলে তারা সেগুলো নিতে চাইছেন না। কেন এই জটিলতা হঠাৎ করে কি করে তৈরি হলো? দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ভদ্রলোক যিনি এনআরসির কাগজ পেয়েছেন তিনি কোচবিহারে থাকেন, আসামে নয়। আসাম সরকার কি কারণে 1966 থেকে 71 সালের মধ্যে এরা বাংলাদেশ থেকে অসমের ভেতর দিয়ে প্রবেশ করেছে ভারতে, এই যুক্তিটা আসাম সরকারের দেখানো। এই যুক্তির পেছনে কারণ কি রয়েছে এটা নিয়ে কিন্তু একটা বড়সড় ধোঁয়াশা রয়েছে। আর 66 থেকে 71-এর মধ্যে আসার সময় যে কাগজপত্রগুলো তার কাছে চাওয়া হয়েছে, অর্থাৎ 71 সালের আগের কন্টিনিউশনের যে ভোটার তালিকা সেটা চাওয়া হয়েছে, কিন্তু এখানে আরেকটা বাদ ছেড়েছে যে কুচবিহারের যে রেকর্ড রুম, সেই রেকর্ড রুম 1971 সালের আগে পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়েছে একটা বড়সড় অগ্নিকাণ্ডে। ফলে দলিল থেকে শুরু করে যে কোনো রকমের দস্তাবেজ কিন্তু কোচবিহারের ক্ষেত্রে পাওয়া যায় না। এটা একটা বড় বাধা হয়ে সামনে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যিনি কোচবিহারের বাসিন্দা, যিনি অসমের সঙ্গে তার কোনো কানেকশন নেই বলে দাবি করছেন, তাকে এই এনআরসির নোটিশ দেওয়া, 2015 সালে তার বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের হয়েছে, সেটা 24 সালে তিনি কাগজ পেয়েছেন। ফলে এটা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ আমরা জানি যেটা যে আসাম অ্যাকর্ড, অর্থাৎ 1985 সালের পর থেকে এনআরসি নিয়ে আসামের জন্য কিন্তু একটা দীর্ঘ মেয়াদী লড়াই হয়েছে, এবং আসামে এনআরসি কিন্তু লাগু হয়েছে ভারতবর্ষের এই সিএ লাগুর অনেক আগে থেকে। ফলে সেই এনআরসি আইন অনুযায়ী এই ভদ্রলোক কি করে সেই কাগজ পেলেন, কি যুক্তিতে তার কাছে এই কাগজ অসম সরকার পাঠালো? আর বিরোধীরা যেটা দাবি করছেন এখানে, উদয়ন গুহ বাবু যেটা বলেছেন যে অসম সরকারের কাগজ। সঙ্গে থাকো, আপনাদের জানাই উত্তম কুমার ব্রজবাসী তফসিলি তালিকাভুক্ত নাগরিক,
এমনই দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কোচবিহারের একজন নাগরিককে কিভাবে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার, প্রশ্ন তুলে অসমের কামরূপ জেলার এসপিকে চ্যালেঞ্জ উদয়ন গুহর। ৭১-এর আগে এসছেন, ১৯৭১ সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো? আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, এই যে ভদ্রলোক অর্থাৎ এই উত্তম কুমার ব্রজবাসী, তিনি বংশ পরম্পরায় কোচবিহারের মানে এ রাজ্যেরই বাসিন্দা, তার কাছে এসছে এনআরসি নোটিশ এবং তাকে বলা হয়েছে যে ৬৬ থেকে ৭১ সালের মধ্যে তিনি ভারতে অনুপ্রবেশ করেন, তিনি বৈধ কাগজপত্র দেখাতে পাচ্ছেন না, ১৫ই জুলাই কেটে গেলে তাকে অনুপ্রবেশকারী তকমা দেওয়া হবে। আর এখানেই কন্ট্রোভার্সিটা স্টার্ট হয়েছে। দেখুন, ৬৬ থেকে ৭১-এর মধ্যে যিনি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন তিনি বংশানুক্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা, সে কথা তো বলা যায় না। কিন্তু ৭১-এর আগে না, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত শরণার্থী ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এপারে চলে এসেছেন, তারা প্রত্যেকেই এখানে নাগরিক। ভারতের সিএএ যে নাগরিকত্ব আইন এসেছে তাতে তারা প্রত্যেকেই নাগরিক, এই বৈধতা চ্যালেঞ্জ করা যায় না। কিন্তু যে ভদ্রলোকের কথা আপনি বলছেন যে কোচবিহারে এসেছে কিন্তু আসামের কামরূপ জেলা থেকে কেন তার কাছে নোটিশ এসেছে, আপনি নিশ্চিত জানুন আসামের কোনো না কোনো লিনিয়েজ পাওয়া গেছে, নাহলে কামরূপ জেলার এসপির কাছে তার ডকুমেন্ট থাকলো কি করে? তো যদি তিনি গিয়ে পরিষ্কার বলেন যে তিনি শরণার্থী ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এখানে এসেছেন, নিশ্চিত থাকুন তার উপর কোনো অন্যায় অবিচার হবে না। কিন্তু এটাও ঠিক, ভারতীয় জনতা পার্টির দাবি এবং ভারতবর্ষের যে কেন্দ্রে সরকার চলছে তারও নীতি, যে অবৈধ অনুপ্রবেশকারীরা প্রতিদিন চলছে এবং পশ্চিমবঙ্গ অন্ততপক্ষে ১.৫ কোটির উপর এমন অনুপ্রবেশকারী ভার বহন করছে, ধীরে ধীরে তাদেরকে বাংলাদেশে পত্রপাঠ পাঠাতে হবে এবং ভারতীয় মুসলমানদের উপর যাতে কোনো রকমের কোনো এর জন্য হেনস্থা না হতে হয় তাদের, সেটাও তারা বা প্রশাসন সেটা দেখবে। ভারতীয় এলে তো এটা করেই দেখাবে। এবং ইতিমধ্যে ভারতের এই পুশহীন নীতির ফলে ২৫,০০০ বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে এবং সবচেয়ে বেশি বাংলাদেশি তার মধ্যে ধরা পড়েছে, খোঁজ পাওয়া গেছে সেটা তামিলনাড়ুতে, যে রাজ্যটি কিন্তু বিজেপি শাসিত নয়। তার ফলে আপনারা কি মনে করেন যে বাংলাদেশ, মায়ানমার থেকে রোহিঙ্গা, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের বাঙালির, এই রাজ্যে এই পশ্চিমবঙ্গের বাঙালি, হিন্দু বাঙালি, ভারতীয় মুসলমান, এদের রুজি রুটি কেড়ে নিয়ে আমাদের এখানে ধর্মশালার মতো ঢুকবে আর জনবিস্ফোরণ ঘটাবে? ধন্যবাদ জগন্নাথ বাবু।